প্রবলেম 8 পর্যন্ত বাসার হোমওয়ার্ক দিয়েছিলাম। প্রেজেন্টেড বিলো ইজ দ্য বেসিক অ্যাকাউন্টিং প্রেজেন্ট ইকুয়েশন, ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্টটা ডিটারমাইন করতে হবে। খুব সহজ সাধ্য বিষয়। অ্যাসেট, প্রতিষ্ঠানের সম্পদ আছে 1 লাখ টাকা। 1 লাখ টাকার দাবিদার দুটো পক্ষ। প্রতিষ্ঠানের যত সম্পদ আছে, আমাদেরকে ম্যানেজার ভাবতে হবে প্রতিষ্ঠানের। ভেবে আমি হিসাব করে রেখেছি আমার প্রতিষ্ঠানের সম্পদ 1 লাখ। 1 লাখ টাকার মধ্যে বহির্দায়, লায়াবিলিটিস মানে বহির্দায়, বাইরের পক্ষ বলছে তারা পাবে 70,000। তাহলে আমরা বুঝতে পারলাম বাকি 30,000 টাকার দাবিদার হলো মালিক। কারণ প্রতিষ্ঠানের সকল টাকার দাবিদার হলো দুটি পক্ষ। তো এখন এটি ওয়ার্কিং না করে কেউ যদি উত্তর লিখে দাও, নাম্বার সে পেয়ে যাবে, কিন্তু সন্দেহ ক্রিয়েট হতে পারে স্যারের যে আসলে দেখে লিখলো কিনা। এই কারণে ওয়ার্কিং করে করে দেখাতে বলেছে। হ্যাঁ, পরীক্ষার হলে এখানে গিয়ে সে লিখে নিবে 30,000 টাকা, তারপরে সূত্র অ্যাপ্লাই করবে। সূত্রটা মনে আছে সবার? জি স্যার। সূত্রটা কি বলো তো দেখি। Sales, gross profit equal sales minus নো 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 নো, cost of sold. না না, এটা একটু হলো মিস্টেক হয়ে যাচ্ছে তোমার। এ সমান এল প্লাস ওই। এটা ও, হিসাব আমি মনে সমীকরণের করছি অঙ্ক। স্যার, আমি মনে করছিলাম স্যার যে আগের দিন যেটা আর কি। ঠিক আছে, মিউট করে নাও। উই নো, জাস্ট সাফিয়া যেটা করেছে এভাবে ওয়ার্কিং করে দেখাতে পারবে। বুঝতে পারছো সবাই? এবার দেখো, আমরা 9 পর্যন্ত করতে বলেছিলাম, 10 পর্যন্ত। 10 নম্বরটা পারছো তোমাদের মধ্যে কে কে? হাত বলো তো একটু। এনিবডি এলস? 10 নম্বর এটা করে বলো উত্তর কত হবে 10-এর এই। তোর কত হবে স্যার সেটা বলতে হবে। হ্যাঁ, ক্যালকুলেশন করো সবাই, 10-এর এ করো, তারপর আমি 11 থেকে করতেছি শুরু স্যার, করবো। 5,10,000 ভাগ 3, 1,70,000। মিউট করে নাও। শারমিন সুলতানা পড়ে বাংলা অর্থ করে দাও। বলবো স্যার নাকি? মিউট করে রাখবে, আমি বাইরের সামনে সবাইকে জিজ্ঞাসা করবো। স্যার 10-এর এতে তো শুধু একটা টাকা দেওয়া আছে। এই কারণেই তো না বলছি স্যার, আগে। ওখানে স্যার দুটাই দেয়া আছে। ওখানে বলছে 1/3, 3 ভাগের 1 ভাগ হচ্ছে দায় হবে। The total assets of 5 কোম্পানি আর টাকা 5,10,000। ফাইন কোম্পানির সম্পদের পরিমাণ 5,10,000 টাকা, এবং ইটস লাইবিলিটিস আর ইকুয়াল টু 1/3 অফ ইটস টোটাল অ্যাসেট, মানে মোট সম্পদের 3 ভাগের 1 ভাগ হচ্ছে দায়। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফাইন কোম্পানি ওনার্স ইকুইটি, মানে টোটাল মালিকানা সত্ত্বের পরিমাণ কত ফাইন কোম্পানির। ঠিক আছে স্যার। হ্যাঁ, ধন্যবাদ। দেখো আমি ক্যালকুলেশন করে দিচ্ছি, সবাই সাইলেন্স, বাংলা অর্থ করে। হ্যাঁ, তাহলে ওর মনে হয়েছে তথ্য মিসিং আছে। দেখো, দ্য টোটাল অ্যাসেট অফ ফাইভ কোম্পানি আর টাকা 5,10,000। প্রতিষ্ঠানের মোট সম্পত্তি আছে 5,10,000 টাকা, অ্যান্ড ইটস লায়াবিলিটিস এবং এটা দায় আর ইকুয়াল টু 1/3 অফ ইটস টোটাল অ্যাসেট। মোট সম্পত্তি যে এক পরিমাণ, লাখ সত্তর হাজার স্যার। তার 1/3 হলো দায়। ঠিক আছে, সো আমরা ইচ্ছা করলে লায়াবিলিটিসটা এভাবে দেখাতে পারি। দায়ের পরিমাণটা বলা আছে মোট সম্পদের 1/3, 1/3। সো 1,10,000, 1/3, 5, 1 5, 5, 17, 51 কত হয়? 70,000।1,70,000। 700 টাকা। তাহলে বলছে হোয়াট ইজ দ্য
অ্যামাউন্ট অফ ফাইভ কোম্পানিজ ওনার্স ইকুইটি, ওই প্রতিষ্ঠানের মালিকের সম্পত্তি কত টাকা। প্রতিষ্ঠানের মোট সম্পদ 5,10,000, এর মধ্যে বহির্পক্ষের দাবি 1,70,000, বাকি টাকাটা মালিকের টাকা। জাস্ট এখানেই ক্যালকুলেশন করে দেখাতে পারবে। 5,10,000 মাইনাস 1,70,000 সমান সমান ওই, বলো উত্তর কত হয়েছে তোমাদের ওনার্স ইকুইটি? 3,40,000। 2 তিন লক্ষ লাখ চল্লিশ 30, হাজার 3 লক্ষ তিন চল্লিশ লক্ষ হাজার চল্লিশ স্যার 3,40,000। ভালো করে বিয়োগ করো। 3,40,000 স্যার, 3,40,000। স্যার পাঁচ বাকি, লক্ষ দশ হাজার 5 লক্ষ দিচ্ছেন। ও 10,000 হবে এখানে, ভালো বলেছে, হ্যাঁ ধন্যবাদ। এই কারণে আমি তো কনফিউজড হয়ে যাচ্ছি, 3,30,000 হওয়ার কথা, 40 কেন হচ্ছে, ধন্যবাদ। আচ্ছা, তো দিস ইজ ওনার্স ইকুইটি। আশা করি তাহলে এই প্রশ্ন যেটা যেটা মিসিং আছে আমি জাস্ট এক্স্যাক্টলি সেটা দেখিয়ে আমরা আজকে বেসিক্যালি আলোচনা করব তোমাদের সাথে। ইনকাম স্যার স্টেটমেন্ট 9 সি, কিভাবে প্রিপেয়ার করবে, এবং 9-এর সি করে দিচ্ছি। 9-এর সি নাকি 10-এর সি? 9 সি নাম্বারটা একটু। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো আমি সবাইকেই রেসপন্স করতে হবে, আমি যাকে বলবো সে চেষ্টা করবে পড়তে, না পারলে তখন যে কোনো একজন পড়বে, ঠিক আছে? সো সাফিয়া এবং সাদিয়া, দুইজনের মধ্যে একজন পড়ে আমাদেরকে শোনাও দেখি 9-এর সি বাংলা অর্থ করে। কোশ্চেন নাম্বার 9। The total assets of নাইম কোম্পানি আর টাকা, স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন হুম, দেখতে পাচ্ছো? জি স্যার, 8 টাকা, 8 লক্ষ। নাইম কোম্পানিতে হচ্ছে 8 লক্ষ টাকা সম্পদ আছে, and its liabilities are equal to one half of its total assets। মানে হচ্ছে দায় আছে হচ্ছে সম্পত্তির, আহ মানে হচ্ছে 1 ভাগ, 1/2, 1/2 সম্পত্তির অফ ইটস অর্ধেক। টোটাল অ্যাসেট। 1/2 মানে অর্ধেক, ঠিক আছে? হ্যাঁ, ওয়ান সম্পদের হাফ অর্ধেক। বলতে জাস্ট 1.5, এটা এটা ওয়ান ওয়ান হুম, হাফ, হ্যাঁ, একের দুই অংশ। হুম। বলছি ইটস হোয়াট লায়াবিলিটি, ইজ দ্য সেটার অ্যামাউন্ট? দায় আছে সম্পত্তি যে পরিমাণ তার একের দুই অংশ, 1/2। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ নাইম কোম্পানিজ ওনার্স ইকুইটি, প্রতিষ্ঠানের মালিকানা সম্পত্তির পরিমাণ কত টাকা। আশা করি এবার যে ছেলেটা প্রশ্ন করেছিল তার উত্তরটা পেয়ে গেছে সে অলরেডি। 1,80,000 1/2 করলে 2 দিয়ে ভাগ করলে 90,000 টাকা হয়, প্লাস ওনার্স ইকুইটি, হ্যাঁ। 1,80,000 মাইনাস 90,000, উত্তরটা কত? সমান সমান ওনার্স ইকুইটি 90,000। 90,000। স্যার 1,80,000 না তো, 8 লক্ষ টাকা। আচ্ছা, তো মনে হয় অন্য প্রশ্ন আমি দেখে লিখে ফেলেছি। 8 লক্ষ হলে 1/2 4 লক্ষ হবে, তাহলে জি ওনার্স স্যার। ইকুইটি হবে কয় লাখ? 4 লাখ। বুঝতে পারছো বাকিরা? জি স্যার। জি স্যার। তাহলে 8 লক্ষ টাকার ইয়েস অর্ধেক স্যার। এখানে 4 লক্ষ টাকা হবে। তো প্রতিষ্ঠানের মোট 8 লাখ টাকা সম্পদ, 4 লাখ টাকার দাবিদার যদি বহির্পক্ষ হয়, তাহলে মালিকের টাকা আছে 4 লাখ, যা বিয়োগ করে দিলে উত্তরটা হয়ে যাচ্ছে, হ্যাঁ। সো দিস জি ইজ দ্য স্যার। ওয়ে হাউ টু ক্যালকুলেট। আশা করি ইনকাম স্টেটমেন্টটাই এই ওনার্স অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে অঙ্কগুলো আসবে এগুলো তোমরা পারবে, আমি আশাবাদী। সো 1/3 মানে 1/3 অংশ, 1/2 মানে অর্ধেক, ঠিক আছে? এমন প্রবলেম যদি আরো থাকে আমার সাথে শেয়ার করবে। আমার মনে হয় এমন প্রবলেম আর নেই। আমাদের আজকের আলোচ্য বিষয় ক্যালকুলেশন অফ ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। এটা নিঃসন্দেহে পরীক্ষা পড়েছে, দেখো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2017 সাল, ফাইন্যান্স 16 এবং 18, ম্যানেজমেন্ট 2014 সাল, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2016 সাল, এবং আরো আছে নিশ্চিত। যাই হোক, তাহলে আমরা যেটি তৈরি করব তার নাম হলো ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট মানে হলো আয় ব্যয় বিবরণী, অর্থাৎ যে বিবরণীতে একটি প্রতিষ্ঠানের শুধুমাত্র আয় এবং ব্যয়গুলো দেখানো হয় তাকে আয় ব্যয় বিবরণী বলে। আর ওনার সিকিউরিটি স্টেটমেন্ট মানে হলো মালিকানার সত্ত্ব বিবরণী, যে বিবরণীতে কেবলমাত্র প্রতিষ্ঠানের কাছে মালিকের দাবি বা পাওনা দেখানো হয় তাকে মালিকানা সত্ত্ব বিবরণী বলে। আই রিপিট, সবাই বুঝতে পারছো? ইনকাম স্টেটমেন্ট এর বাংলা হলো আয় ব্যয় বিবরণী, যে বিবরণীতে কেবলমাত্র আয় এবং ব্যয়গুলো দেখানো হয়, অর্থাৎ আয় থেকে ব্যয় বাদ দিয়ে যে আমরা লাভটা ক্যালকুলেশন করি, নেট প্রফিট, ওটাকেই আয় ব্যয় বিবরণী বলে। সো হাউ টু ক্যালকুলেট, আগে দেখে রাখো। আয় ব্যয় বিবরণীতে সাধারণত নিচের আয়গুলো তোমরা দেখতে পাবে: লিস্ট অফ ইনকাম আর লিস্ট অফ এক্সপেন্স।
এই প্যাটার্ন বোঝাচ্ছে এই কারণে একটা অঙ্ক দিয়ে যত ম্যাথমেটিক্স আছে এর বাইরে আর আয় ব্যয় সাধারণত অঙ্কে খুঁজে পাবে না। সে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের আয়ের আইটেমের মধ্যে প্রথমে আছে সার্ভিস রেভিনিউ, এর বাংলা কে বলতে পারবে? সেবাই স্যার, সেবায়। সেবাই। সেবা আয়, অর্থাৎ সেবা দিয়ে আমরা যে টাকাটা, একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে তুমি তো ম্যানেজার, তোমার প্রতিষ্ঠানের কাজ হলো মানুষকে সার্ভিস প্রোভাইড করা, সেবা দিয়ে টাকা অর্জন করা। ঠিক আছে, ল এজেন্সি হতে পারে, আইন সেবা প্রদান করতে পারো, ডক্টর হতে পারে তোমার মালিক, হ্যাঁ, ডাক্তারি সেবা দিতে পারো, হসপিটাল হতে পারে। সার্ভিস রেভিনিউ মানে সেবা আয়, এটি প্রতিষ্ঠানের ইনকাম। আর সেলস রেভিনিউ বিক্রয় আয়, অর্থাৎ প্রোডাক্ট বিক্রি করে যে বিক্রয়। টাকাটা আয় হয় তার নাম হলো বিক্রয় আয়। তাহলে এটা প্রতিষ্ঠানের আয়। ইন্টারেস্ট ইনকাম মানে সুদ আয়, অর্থাৎ প্রতিষ্ঠান যদি সুদায়। টাকা ব্যাংকে রাখে তাও সুদ পায়, ইনকাম হয়। আবার প্রতিষ্ঠান কখনো কখনো ডিরেক্ট সুদের ব্যবসা করে, যে সকল এনজিও আছে তাদের ইনকাম সোর্সই হলো ইন্টারেস্ট ইনকাম, সুদ আয়। আরেকটি আয় দেখো, ডিসকাউন্ট রিসিপ্ট। অনেকে প্রশ্ন করে ডিসকাউন্ট। এটি স্যার কিভাবে আয় হয়। দেখো, একটিকে ডিসকাউন্ট রিসিভের কথা বলা হয়েছে, পারচেজ ডিসকাউন্ট। ক্রয় করলাম আমি, ক্রয় করলে আমার খরচ হয়। উদাহরণস্বরূপ, প্রতিষ্ঠান 5 লক্ষ টাকার প্রোডাক্ট পারচেস করলো বাকিতে, যখন আমরা টাকা পে করব তখন আমাদেরকে একটি ডিসকাউন্ট দেওয়া হলো, যে আপনি যদি 1 মাসের মধ্যে টাকা পে করেন তাহলে আপনাকে আমরা 10% টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, মাফ করে দিলাম। তাহলে এটা কিন্তু আমাদের লাভ হয়ে গেল, এটাকেই বলা হয় ডিসকাউন্ট রিসিভ। তাহলে বার্তা বা প্রাপ্ত আয় বলতে পারি আমরা এটাকে, হ্যাঁ, 10% মানে 10/100। তো এটা ক্যালকুলেশন করলে প্রায় 50,000 টাকা ডিসকাউন্ট রিসিভ হলো। দিস ইজ এ কাইন্ড অফ ইনকাম। আরেকটি ইনকামের সোর্স এখানে আছে, গেইন অন সেল অফ অ্যাসেট। প্রতিষ্ঠানের সম্পদ বিক্রয়জনিত লাভ। গেইন মানে লাভ, অন সেল অফ অ্যাসেট বিক্রয়জনিত লাভ। এটি কেমন একটু খেয়াল করো। মনে করো একটি মেশিনের বহির্মূল্য আছে 7 লক্ষ টাকা। বহির্মূল্য কাকে বলে? একটি নির্দিষ্ট সময়কাল শেষে মেশিনের যে দাম থাকা উচিত তাকে বহির্মূল্য বলে। অনেক বছর অবশ্যই ক্যালকুলেশন করে করে দেখা গেল এখনো বহির্মূল্য আছে 7 লাখ টাকা, কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে এই প্রোডাক্টটা মার্কেটে বিক্রি করলাম 9 লক্ষ টাকা। তাহলে 7 লক্ষ টাকার প্রোডাক্ট যদি 9 লক্ষ টাকায় বিক্রি করি, এই যে 2 লাখ টাকা লাভ হয়, এটির নামই হলো গেইন। গেইন মানে লাভ অন সেল অফ অ্যাসেট, সম্পত্তি বিক্রয়জনিত লাভ। কারণ প্রতিষ্ঠান অনেক সময় পুরাতন অ্যাসেট সম্পদ বিক্রি করে ফেলে। তাহলে বোঝা গেল ব্যবসায়িক প্রতিষ্ঠানের আয়ের ইনকাম গুলো, এই 5টাকে আমি ইনকামের সোর্স বলেছি। লেকচার সেটা পিডিএফ করে দেওয়া আছে, বারবার স্টাডি করবে। লিস্ট অফ এক্সপেন্স, প্রতিষ্ঠানের কিছু খরচের খাত আছে। ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রথম খরচ হলো পারচেস। কোনো প্রোডাক্ট পারচেস করে আমরা যেহেতু সেল করি, সব থেকে বড় খরচের নাম হলো পারচেস বা ক্রয়জনিত ব্যয়। টেলিফোন এক্সপেন্স, প্রত্যেক প্রতিষ্ঠানে টেলিফোন আছে এবং সেই টেলিফোন বিল দিতে হয়। সাপ্লাইস এক্সপেন্স মানে মনিহারি খরচ। প্রতিষ্ঠানের পেন পেন্সিল রাবার স্ট্যাম্প, ছোট ছোট যে পেন পেন্সিল রাবার স্ট্যাম্প ক্রয় করা হয়, এই বাবদ যে খরচ হয় এটাকে সাপ্লাইস এক্সপেন্স। আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স তো তোমরা জানো, অবচয় খরচ, সম্পত্তির দাম কমে যাওয়া। রেন্ট এক্সপেন্স মানে হলো ভাড়া ব্যয়। যদি বাংলা অর্থ না জেনে থাকো অবশ্যই লিখে নিবে, প্রয়োজনে রেকর্ডিংটা শুনে লিখবে। রেন্ট এক্সপেন্স মানে ভাড়া ব্যয়। ব্যবসা করতে হলে রুম ভাড়া নিয়ে ব্যবসা করা দরকার হতে পারে, ফ্যাক্টরি ভাড়া নিয়ে, তো সে ভাড়াটা নিঃসন্দেহে প্রতিষ্ঠানের খরচ। ব্যাড অ্যান্ড ডাউটফুল অ্যাকাউন্ট এক্সপেন্স, এটি কুঋণ বা সন্দেহজনক ঋণ খরচ। এটি কোন ধরনের খরচ? দেনাদারের কাছ থেকে যে পরিমাণ টাকা একবারে আদায় করতে ব্যর্থ হলাম সেটা সত্যিই খরচ হয়ে গেল। উদাহরণস্বরূপ, আমি 5 লক্ষ টাকা আমরা দেনাদারের কাছে পাই, এটা আমাদের সম্পদ, কিন্তু 5 লাখ টাকা থেকে 50,000 টাকা কখনোই আদায় করা সম্ভব হবে না, একবারে আদায় করতে পারলাম না, এটা সত্যিই লস। তার নাম হলো ব্যাড অথবা ডাউটফুল অ্যাকাউন্ট এক্সপেন্স, খারাপ বা কুঋণ, সন্দেহজনক বা কুঋণ খরচ হিসাব। বাংলা কি বলো? কুঋণ বা সন্দেহজনক খরচ হিসাব। হ্যাঁ, তোমরা যেটাকে জি কুঋণ স্যার। খরচ বলে যেটিকে তোমরা জানো। স্যালারিস এক্সপেন্স, প্রতিষ্ঠানে যে লেবাররা থাকবে তাদের টাকা দিতে হবে, মাস গেলে এমপ্লয়ীদের বেতন দিতে হবে, এটি বড় খরচ প্রতিষ্ঠানে। অনেকে প্রশ্ন করে স্যার রেট এক্সপেন্সটা কি? রেট এক্সপেন্সটা হলো সুদ খরচ। সুদ যেমন আয় হয়
একইভাবে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করলে সুদ দিতে হয়, এটি আবার খরচ। এখানে ইন্টারেস্ট এক্সপেন্স না লিখে লিখেছে রেট এক্সপেন্স, অর্থাৎ একটা নির্দিষ্ট হারে আমরা ব্যাংককে সুদ প্রোভাইড করছি, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করি, ওইটিকে আমরা রেট এক্সপেন্স বলছি। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স মানে বিজ্ঞাপন খরচ, প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির জন্য যে বিজ্ঞাপন দেওয়া হয় এবং সেই বাবদ যে খরচ হয়, দ্যাট ইজ কল্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। আর ফাইনালি ইউটিলিটিজ এক্সপেন্স মানে ব্যবহার্য খরচ, গ্যাস বিল, ওয়াসার, পানির বিল, হ্যাঁ, এই ধরনের খরচকে একসাথে বলা হয় ইউটিলিটিজ এক্সপেন্স, যার বাংলা হলো ব্যবহার্য খরচ। অর্থাৎ পানি ব্যবহার করেছো, তার জন্য একটা বিল দিয়েছো, গ্যাস ব্যবহার করেছে, একটা বিল দিয়েছো, দিস ইজ কল্ড ইউটিলিটিজ এক্সপেন্স। সো ইনকাম স্টেটমেন্ট আমরা যেটি করব, জাস্ট আয়গুলো থেকে আয়গুলো যোগ করে ব্যয়টা বাদ দিয়ে দেখাবো। সো আমি একটা করে দেখালেই বাকিটা আশা করি তোমরা পারবে। আরেকটি তৈরি করতে হবে এই ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, সেটি পরে আসছে, আমি দেখো। স্যার, এক মিনিট। বলো। স্যার, এই হাবিবা নামে এই মেয়েটা হচ্ছে ক্যামেরা অন করা, এটা অফ করলে ভালো হয়। অবশ্যই তাকে বলে দিবা, ঠিক আছে, তাকে পার্সোনালি চ্যাট বক্সে নক করবা, ঠিক আছে, কারণ আমি সব সময় দেখতে পাই না, আমি তো পড়াতে থাকি মনোযোগ দিয়ে, কাজেই স্যার, শুরু করুন। অনেকে স্যার ঠিক আছে, ক্লাসে ভিডিও অসুবিধা অন নেই। করে সিগারেট হ্যাঁ, হ্যাঁ, খাচ্ছে। অত্যন্ত দুঃখজনক, এমন ঘটনা ঘটলে তাকে রিমুভ করে দেওয়া হবে গ্রুপ থেকে, ঠিক আছে, এবং জি সে আর স্যার। ক্লাস করতে পারবে না, এমন ছাত্র আমার কোনো দরকার নেই, ঠিক আছে। সাব্বির আমাকে জানাবে, এবং আশা করি আজকের পরে আর সেই ভুল করবে না। যদি এমন স্যার, অনৈতিক খেয়াল কাজের করি সাথে না কেউ আমি, থাকে, নাহলে দেখ। তাহলে সে গ্রুপেই থাকতে পারবে না, তাকে গ্রুপ থেকেই রিমুভ করে দিবে। জি আশা করি স্যার। বুঝতে পারছি, ছাত্রসুলভ বিহেভ করবে, ঠিক আছে। আসো, আমি কোশ্চেন নাম্বার 11, যেটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দেখছো তোমরা 17 সালে পড়েছিলে, সেই কোশ্চেনটা হাউ টু সলভ। জাস্ট 4টা অপশন দিয়েছে। ইন্ডিকেট মানে নির্দেশ করো, হোয়েদার ইচ অফ দ্য ফলোইং আইটেম ইজ অ্যান অ্যাসেট, মানে নিচের আইটেমগুলো কি সম্পদ নাকি লায়াবিলিটি, দায় নাকি অর এ পার্ট অফ ওনার্স ইকুইটি, নাকি মালিকানা সত্ত্ব, এটি আমাদেরকে ইন্ডিকেট করতে হবে। প্রতিষ্ঠানের কাছে মালিকের দাবিকে মালিকানা সত্ত্ব বলা হয়। প্রথম যেটি আছে সেটির নাম হলো ইন্টারেস্ট রিসিভেবল, যার বাংলা হলো প্রাপ্য সুদ। প্রাপ্য সুদ এটা প্রতিষ্ঠানের অ্যাসেট। তোমরা পরীক্ষার হলে আইটেমটা লিখতে হবে, এখানেই সমান সমান দিয়ে লিখে দিতে হবে এটি একটি অ্যাসেট, কারণ প্রশ্নকর্তা বলছে এই 4টাকে ইন্ডিকেট করো, কোনটা অ্যাসেট, কোনটা লায়াবিলিটি, আর কোনটা ওনার্স ইকুইটি। এরপরে বলো তো দেখি তোমাদের মধ্যে থেকে কে কে বলতে পারে। আশিক সর্দার এবং শাহিদা ইসলাম, তোমরা দুইজন বলো দেখি, স্যালারিস পেয়েবল এর বাংলাটা কি, এবং এটা প্রতিষ্ঠানের জন্য কি সম্পদ নাকি দায় নাকি মালিকের টাকা? স্যালারিস পেয়েবল এর বাংলা হলো বকেয়া বেতন বা প্রদেয় বেতন, মানে এটা বেতনটা প্রদান দায়। প্রদান করতে হবে। সো পরীক্ষার হলে জাস্ট এই পাশে সমান সমান দিয়ে তোমরা কি লিখবে, জাস্ট এটা লায়াবিলিটি বা লায়াবিলিটিস লিখে দিবে, ওকে। এরপরে আছে দেখো ওনার্স ইনভেস্টমেন্ট, মানে মালিকের বিনিয়োগ, এটা মালিকের টাকা, এখানে লিখতে হবে সমান সমান দিয়ে এটা ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব। আনআর্ন রেভিনিউ মানে সেবা, আনআর্ন রেভিনিউ এর বাংলা কি, সিনিয়রদের মধ্যে বললো কি আমিন এবং শারমিন সুলতানা, হৃদয় হোসেন। আনআর্ন রেভিনিউ অনুপার্জিত আয়। মানে কি, এটা কি সম্পদ নাকি দায়? দায়। দায়। অগ্রিম আয়, অর্থাৎ একজন ডক্টর সে পেশেন্ট দেখবে সামনের মাসে, কিন্তু এই মাসে টাকা গ্রহণ করলো, এটি আনআর্ন রেভিনিউ। অথবা আমরা সাবলেট ভাড়া দিচ্ছি, 5 মাসের ভাড়া অ্যাডভান্স গ্রহণ করলাম, কিন্তু এখনো আমার ভাড়াটি বাসায় ভাড়া থাকেনি, কিন্তু টাকাটা আগেই গ্রহণ করেছি, দিস ইজ কল্ড আর্ন রেভিনিউ। বাংলা লিখে রাখো অনুপার্জিত আয় বা অগ্রিম আয়, যা প্রতিষ্ঠানের জন্য একটি দায়। সো এখানে কারেক্ট উত্তর হলো এটি লায়াবিলিটিস বা দায়। এবার আসো, আমি এখানে বেশিরভাগ কোশ্চেন দেখো 12, 13, 14, 15। তো আমার মনে হয় যেহেতু ইনকাম স্টেটমেন্ট শেখালাম, আমার মনে হচ্ছে ইনকাম স্টেটমেন্টটা করে দিলে তোমাদের ভালো হতো মেবি। ইনকাম স্টেটমেন্ট তো আমাকে করতেই হবে, এখান থেকে দেখো। কোশ্চেন নাম্বার 12, presented below is information related to the sole proprietorship of Douglas William Attorney. নিচে যে তথ্যগুলো আছে এগুলো হলো এক মালিকানা ব্যবসায়ী। সোল প্রপ্রিটরশিপ শব্দের অর্থ হলো এক মালিকানা ব্যবসায়ী, ডগলাস উইলিয়াম অ্যাটর্নির ব্যবসা, হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল সে। তো এখানে যেটি বলা হয়েছে দেখো, কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, ভালো করে দেখো। লিগাল সার্ভিস রেভিনিউ 2016, কিন্তু 16 সালের কত তারিখ যখন বলা থাকবে না,
সাব্বির মাহমুদ, তখন ভাবতে হবে এটি 16 সালের, বলো সিনিয়রদের মধ্যে বলো, এটি কি 16 সালের 1 জানুয়ারি নাকি 31 ডিসেম্বরের স্টেটমেন্ট? পুরো মাসের স্যার, পুরো মাসে, পুরো বছরের। সমগ্র বছরের আয়। হ্যাঁ, তারিখ যখন উল্লেখ থাকবে না তখন এটি হলো সারা তখন বছরের পুরো আয়। বছর। লিগাল সার্ভিস রেভিনিউ, আইনগত সেবা আয় সারা বছর ধরে 3,40,000 টাকা আয় হয়েছে। টোটাল এক্সপেন্স সারা বছরে ব্যয় হয়েছে 2,11,000 টাকা। অ্যাসেট জানুয়ারি 1 তারিখে 2016 সালে প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ছিল 2016 সালের 1 জানুয়ারি 85,000 টাকা। লায়াবিলিটিস 2016 সালের 1 জানুয়ারি 62,000 টাকা। 1 জানুয়ারি দায়ের কথা বলছি। আবার দায়। অ্যাসেট 31 ডিসেম্বর বছর সমাপনী যেদিন হলো, সেদিন হলো সম্পত্তি আছে 1,68,000, দায় আছে 80,000 টাকা। তোমার কাছে বলা হয়েছে ড্রয়িং বা উত্তোলন কত টাকা, এটি বের করে দেখাও। উত্তোলন বের করে দেখাও, সেটি সূত্র আগে লিখে নাও। আমরা উত্তোলন কিভাবে বের করবো, হাউ টু ক্যালকুলেট ড্রয়িংস। তো আমরা একটি সূত্র লিখে দিচ্ছি, দেখো। এই সূত্রটা তোমাদেরকে লিখতে হবে পরীক্ষায় এইভাবে, উই নো, আমরা জানি। ক্লোজিং ক্যাপিটাল বা এন্ডিং ক্যাপিটাল এর বাংলা কে বলতে পারবে? সমাপনী মূলধন। অর্থাৎ সারা বছর সমাপ্ত। ব্যবসা করে বছর শেষে মালিকের কত টাকা আছে, এটাকে ক্লোজিং ক্যাপিটাল বলে। ক্লোজিং ক্যাপিটাল এটা মালিকানা সত্ত্ব, মালিকের দাবি। কিন্তু বছর শেষে মালিকের কত টাকা আছে এটি জানার জন্য মালিক যে কাজটা করবে, ওপেনিং ক্যাপিটাল, বছরের শুরুতে মালিক কত টাকা প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিল সেটি তাকে নিশ্চিত হতে হবে। এই কারণে শুরুতে যেটি করবে, ওপেনিং ক্যাপিটাল সে লিখবে প্লাস, ওপেনিং ক্যাপিটাল মানে প্রারম্ভিক মূলধন। সাপোজ এই অঙ্কটা না, আমি এমনিতেই বোঝাচ্ছি। মনে করো আবু বক্কর সিকদার, সে একটি প্রতিষ্ঠানের মালিক। তো ওপেনিং ক্যাপিটাল 5 লাখ টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। সারা বছর ব্যবসা করে যে আয় হবে, সেই আয়ের টাকাটা কার টাকা? এটা ম্যানেজারের টাকা না প্রতিষ্ঠানের মালিকের টাকা? মালিকের। সো ওপেনিং ক্যাপিটাল প্লাস নেট ইনকাম মাইনাস ড্রয়িং সমান সমান ক্লোজিং ক্যাপিটাল। এই সূত্র দিয়ে এখান থেকে 4টা রিকোয়ারমেন্টের মধ্যে সবসময় প্রশ্নে 3টা দেওয়া থাকবে। আমি আবার বলছি, ওপেনিং ক্যাপিটাল মানে প্রারম্ভিক মূলধন, নেট ইনকাম মানে সারা বছর ব্যবসা করে আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে যে টাকাটা আছে এটা নেট ইনকাম, মালিকের টাকা। মনে করো মালিক 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, 2 লাখ টাকা লাভ হয়েছে, তার টাকা 7 লাখ। কিন্তু সারা বছর প্রতিষ্ঠান থেকে সে 1 লক্ষ টাকা তুলে নিল, ড্রয়িং মানে উত্তোলন করে নিল। তাহলে বছর শেষে প্রতিষ্ঠানের কাছে মালিকের পাওনা টাকা থাকবে 6 লাখ। এটাকে ক্লোজিং ক্যাপিটাল বলা হয়। এবার নাও লুক অ্যাট দ্য ক্যালকুলেশন, আমি একটা একটা করে করে দিচ্ছি, দেখো। শুরুতেই আমরা ওপেনিং ক্যাপিটালটা বের করব। ওপেনিং ক্যাপিটাল এর সূত্র হলো, ক্যাপিটাল মানে মালিকানা সত্ত্ব। ওপেনিং ক্যাপিটাল কিভাবে বের করবে? প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন পাওয়া যায়, অর্থাৎ ওপেনিং অ্যাসেট মাইনাস ওপেনিং লায়াবিলিটিস, যেটা বছরের শুরুতে লেখা আছে, দেখো। প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দাও। একটু খেয়াল করো, ওপেনিং ক্যাপিটাল বছরের শুরুতে মালিক যে কত টাকা বিনিয়োগ করেছে তা কিন্তু কোথাও লেখা নেই। কিন্তু একটা জিনিস স্পষ্ট, অ্যাসেট জানুয়ারি 1, 2016 সালে 85,000 টাকা প্রতিষ্ঠানের মোট সম্পদ আছে। আবার লায়াবিলিটিস দেখো, লেখা আছে না এখানে? অ্যাসেট জানুয়ারি 1, 2016 আর লায়াবিলিটিস জানুয়ারি 1, লেখা নেই এখানে নাকি? সম্পদ থেকে দায় বাদ দিলে ওপেনিং ক্যাপিটাল পাওয়া যাবে। লায়াবিলিটিস ডিসেম্বর 31, টোটাল এক্সপেন্স 2016, অ্যাসেট লায়াবিলিটিস জানুয়ারি, এই তো লেখা আছে, এটা উপরেই লেখা আছে, দেখো। খেয়াল করেছো সবাই? এই দুটো আইটেম দেখো। 2016 সালে 1 জানুয়ারি প্রতিষ্ঠানের সম্পত্তির পরিমাণ দেখা যাচ্ছে 85,000। আবার 16 সালের 31-এ ওই 1 জানুয়ারি 62,000 টাকা বহির্পক্ষের দাবি ছিল। ওপেনিং ক্যাপিটাল বের করার সূত্র, ওপেনিং অ্যাসেট সংক্ষেপে লিখলাম আমি, হ্যাঁ, মাইনাস ওপেনিং লায়াবিলিটিস। ওপেনিং অ্যাসেট জানুয়ারি মাসের 1 তারিখে প্রতিষ্ঠানের সম্পদ ছিল 85,000। এই 85,000 টাকার মধ্যে 62,000 টাকার দাবিদার বহির্পক্ষ।
তাহলে ওপেনিং ক্যাপিটাল কত টাকা, সাব্বির বলো। 23,000 টাকা। 85,000 23,000 টাকা। এটাকে বুঝতে পারছো কিনা সবাই? ওপেনিং ক্যাপিটাল বের করার সূত্র কি? ওপেনিং অ্যাসেট মাইনাস ওপেনিং লায়াবিলিটিস। একইভাবে ক্লোজিং ক্যাপিটালটাও বের করি, কারণ আমাদের এখানে ড্রয়িংটা জানতে চাওয়া হয়েছে। নেট ইনকামটাও বের করে নিতে হবে। নেট ইনকাম বের করার সূত্র বলো। নেট ইনকাম গ্রস গ্রস প্রফিট দেখো, লিগাল, মাইনাস। হ্যাঁ, লিগাল সার্ভিস রেভিনিউ 2016 সালে সারা বছর ব্যবসা করে আয় হয়েছে 3,40,000, ব্যয় হয়েছে 2,11,000। এর নেট ইনকাম সমান সমান রেভিনিউ মাইনাস এক্সপেন্স। আয় থেকে ব্যয় বাদ দিয়ে দাও, রেভিনিউ মাইনাস এক্সপেন্স। সারা বছর ব্যবসা করে আয় হয়েছে 3,40,000, আর ব্যয় হয়েছে কত টাকা? 2,11,000। স্যার এক্সপেন্স, স্যার টোটাল এক্সপেন্স হবে না স্যার? বলো বলো। স্যার এক্সপেন্স টোটাল টোটাল এক্সপেন্স না, আমার এক্সপেন্স, যত খরচ আছে হ্যাঁ সেগুলো? হ্যাঁ ডেফিনেটলি, কিন্তু এখানে টোটাল এক্সপেন্সে লেখা আছে, এই দেখো 2016 সালে 2,11,000। একটাই এক্সপেন্স লেগে, একটাই ব্যয় দেওয়া রয়েছে। হ্যাঁ, এই এই ধরনের অঙ্কে তাই থাকবে, কারণ এখানে তো মূল রিকোয়ারমেন্ট হলো ড্রয়িংটা কত টাকা, এটি জানতে চাওয়া হয়েছে। তো এই সূত্রটা তোমরা আজকে স্টাডি করবে বাসায়। ওপেনিং ক্যাপিটাল প্লাস নেট ইনকাম মাইনাস ড্রয়িং, ইফ ইউ মেমোরাইজ ইউ উইল ফরগেট। কিভাবে বের করার নিয়মটা হলো, ওপেনিং ক্যাপিটাল মানে বছরের শুরুতে মালিক যে টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, 1 বছর ব্যবসা করে যে নেট ইনকাম হলো এটা মালিকের টাকা, দুটো যোগ হলো। সারা বছর মালিক যে টাকা তুলে নিল মাইনাস ড্রয়িং বা উত্তোলন, তুলে নেওয়ার পরে যে টাকা তার প্রতিষ্ঠানে পড়ে আছে ওইটার নাম হলো ক্লোজিং ক্যাপিটাল বা সমাপনী মূলধন। 31শে ডিসেম্বর যে পরিমাণ টাকা মালিকের প্রতিষ্ঠানে সংরক্ষিত আছে। তাহলে এটা বের করতে গেলে আমার আগে ওপেনিং ক্যাপিটাল বের করতে হচ্ছে, নিট ইনকাম বের করব, ক্লোজিং ক্যাপিটাল বের করব, তারপরে ড্রয়িংটা এই সূত্রে বসালে মান পেয়ে যাচ্ছে। সো নিট ইনকাম বলো, 3,40,000 থেকে এটা বাদ দিলে কত টাকা হয়? 1,29,000। 1,29,000। আর একটা আইটেম বাকি আছে অনলি, তার নাম হলো ক্লোজিং ক্যাপিটাল। হ্যাঁ, সো আমি ক্লোজিং ক্যাপিটালটাও করে দেখাচ্ছি, দেখো। তাহলে আমি একটু লিখে নিলাম ফিগার ডিজিট গুলো। ওপেনিং ক্যাপিটাল বের হয়েছে আমাদের 85,000, নেট ইনকাম বের হয়েছে 1,29,000। আসলে একটু দুঃখ প্রকাশ করছে, আজকে ক্লাসটা আমরা অন টাইমে আসতে পারি না, এই কারণে বেশি সময় তোমাদের আজকে দিতে পারছি না। আর শুধু ক্লোজিং ক্যাপিটালটা বের করে নিব। বলো, কে বলতে পারবে সূত্র, ক্লোজিং ক্যাপিটালের সূত্র? সমাপনী মূলধন, এর সূত্র ক্লোজিং হলো অ্যাসেটস মাইনাস ক্লোজিং লাইবিলিটিস। ক্লোজিং অ্যাসেট মাইনাস ক্লোজিং লায়াবিলিটিস। সংক্ষেপে লিখলাম, দেখো ক্লোজিং অ্যাসেট বলতে, দেখো মালিক বলছে অ্যাসেট ডিসেম্বর 31, 2016 তারিখে 1,68,000 টাকা সম্পদ আছে, আর দায় আছে 80,000 টাকা। তোমাদের একটু বলে রাখি, আজকে লাইনটা কেটে গেলে আজকে আর তোমাদের ফিরে আসতে হবে না, সরাসরি তোমাদের সাথে আবার আমার দেখা হবে রবিবার মেবি। আর এর মাঝে পরীক্ষা যদি নিয়ে, আমি সামনের সপ্তাহ থেকে আমাদের পরীক্ষা শুরু হবে, হ্যাঁ। সো এই মানটা এখানে বসিয়ে দিলে উত্তরটা পেয়ে যাচ্ছ। ক্লোজিং অ্যাসেট আছে কত টাকা? 1,68,000 মাইনাস ক্লোজিং লায়াবিলিটিস 80,000, কত হয়?